নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো মহর্ষি বাৎস্যায়ন প্রণীত কামসূত্র নিয়ে। সেই কলেজ জীবন থেকে আমরা এই কামসূত্র গ্রন্থটির কথা শুনে এসেছি এবং একটি ধারণা করে নিয়েছি যে কামসূত্র মানেই হচ্ছে আমাদেরকে রমণ ক্রিয়া শেখায়, আমাদেরকে সম্ভোগ শেখায়। রমণের বিভিন্ন কলা এই গ্রন্থে বর্ণিত রয়েছে। কিন্তু সত্যিই কি তাই? তাই যদি হতো, শুধুমাত্র তাই যদি হতো, তাহলে তো এই গ্রন্থ একটি অশ্লীল গ্রন্থ। আর যা অশ্লীল তা তো আমাদের ভারতীয় সমাজে হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে না। আপনি আপনার পাড়ার গ্রন্থাগারে যদি যান, দেখবেন সেখানে কামসূত্র রয়েছে। বিভিন্ন পণ্ডিতদের গবেষণার অন্যতম বিষয় হচ্ছে এই কামসূত্র। আবার খোলা বাজারে কামসূত্র ঢেলে বিক্রি হচ্ছে। তাই কামসূত্র কোনো অশ্লীল গ্রন্থ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ। কিন্তু কি রয়েছে এই গ্রন্থের মধ্যে যে তার এত গুরুত্ব? আমরা আমাদের আজকের আলোচনায় সেই সবই জেনে নেব। আমরা আমাদের আজকের আলোচনায় কামসূত্রের প্রতিটি অধ্যায় ধরে ধরে আলোচনা করব এবং জেনে নেব আসলে এর গুরুত্বটা কোথায়। এই কামসূত্রের মধ্যে নারীর অধিকার, যৌন শিক্ষা, কামের প্রয়োজনীয়তা, প্রেম কলার রীতি, শরীর তত্ত্ব, বিবাহ রীতি, দাম্পত্য জীবন এবং অবশ্যই নারীর মন জয় করার যে রীতি, সংসার ধর্ম সম্পর্কে কি বলা হয়েছে, সবই জেনে নেব এই কামসূত্রের মধ্যে দিয়ে। ঋষি বাৎস্যায়ন এই যে গ্রন্থটি রচনা করেছেন, এই গ্রন্থে প্রাচীন ভারতের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই যে চতুর্বিধ পুরুষার্থ, সেই চতুর্বিধ পুরুষার্থের অন্তর্গত হচ্ছে ঋষি বাৎস্যায়ন রচিত এই কামসূত্র গ্রন্থ কাহিনী। তিনি ভূমিকাতে নিজেই বলেছে, নহি কাম কেবলম শরীর সংবন্ধ মাত্রং আপিত ভাব সমন্বিত স্বাভাবিক পুরুষার্থ। অর্থাৎ খুব সুন্দর কথাটা বলছেন, আপনারা শুনুন। কাম কেবল শারীরিক মিলন নয়, এটি এক আবেগ নির্ভর ও স্বাভাবিক মানবিক প্রয়াস। এই খ্রিস্টীয় তৃতীয় শতক, গুপ্ত যুগের পূর্ববর্তী বা প্রাক গুপ্ত যুগে এই গ্রন্থটি রচিত হয়েছিল এবং সংস্কৃতে সূত্র শৈলীতে রচিত, অর্থাৎ খুব সংক্ষিপ্ত অথচ গভীর ভাবসম্পন্ন বাক্য, যার বহু ব্যাখ্যার প্রয়োজন হয়। আর সেই জন্য এখনো এই কামসূত্র নিয়ে এত গবেষণা হয়। এই যে ঋষি বাৎস্যায়ন এই গ্রন্থটি লিখেছেন, এই ঋষি বাৎস্যায়ন নিজেকে ভৃগু বংশীয় ও ন্যায় শাস্ত্রানুগামী বলে পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলছেন এই কামসূত্রের ভূমিকা অংশে যে ভৃগু বংশীয় ঋষিদের শিষ্য পরম্পরায় আমি অধিকারী। এবং তিনি যে কেবল কামবিলাসী ছিলেন তা কিন্তু নয়, তিনি কোন রকম কামবিলাসী ছিলেন না, বরং কামকে জীবন শৃঙ্খলার অংশ মনে করতেন। তাই কামসূত্র মানে সম্ভোগ নয়, বরং সংযমে সুখ খোঁজা। কামসূত্র যে গ্রন্থটি, সেটির মূল 7খানা অধ্যায়। এবার প্রতিটি অধ্যায় 2 থেকে 15টি ভাগে বিভক্ত এবং সব মিলিয়ে 36টি বিভাগ এবং আনুমানিক 1250টি সূত্ররূপ শ্লোক রয়েছে। প্রথমে আমরা অধ্যায় নম্বর 1-এ যদি আসি, সেই অধ্যায় 1-এ বলা হয়, তার শিরোনাম হচ্ছে সূত্র স্থান, কামের দর্শন ও কামসূত্রের প্রয়োজনীয়তা। বিষয় কি? বিষয় হচ্ছে কাম, ধর্ম ও অর্থের পারস্পরিক সম্পর্ক, কামশাস্ত্র বিদ্যের সংক্ষিপ্ত ইতিহাস এবং কামের অনুশীলনের উদ্দেশ্য কি। মূল দর্শন অর্থাৎ মূল কথা হলো এখানে কাম নয়, কাম জ্ঞানই কামসূত্রের উদ্দেশ্য।
অর্থাৎ কামেয় জ্ঞান, নীতিবোধ ও রুচির সমন্বয় থাকা চাই। তিনি লিখছেন, ধর্মার্থ কামানাং সমায়োগ নীতি, অর্থাৎ ধর্ম, অর্থ ও কাম এই তিনের সুষম মিলনেই মানব জীবনের পরিপূর্ণ নীতি বা পথ। কেবল একটির চর্চা জীবনকে সম্পূর্ণ করতে পারে না। তারপরেই আবার তিনি লিখছেন, নহি কাম কেবলম শরীর সম্বন্ধ মাত্রং আপিতু ভাব সমন্বিত স্বাভাবিক পুরুষার্থ, অর্থাৎ কাম কেবল স্বাভাবিক সম্পর্ক নয়, এটি আবেগ, অনুভব ও মানসিকতার সঙ্গে যুক্ত এক স্বাভাবিক মানবিক প্রয়াস, যা জীবনের একটি উদ্দেশ্য। যেটি আমি শুরুতেই আমাদের যে পুরুষার্থ আমাদের ধর্মের, সেইখানে এর একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছি। এরপর আমি আরেকটি শ্লোকের কথা বলবো এই অধ্যায়ের, পৃচ্ছাদীনাং পরিহারায় ধর্মস্য চ সিদ্ধায় অর্থস্য চ বৃদ্ধায় কামস্য চ নিবন্ধনায় ইদং শাস্ত্রং, অর্থাৎ দুঃখ, ক্লেশ ও সংকট দূর করতে, ধর্মে সিদ্ধি লাভ করতে, অর্থ বৃদ্ধির জন্য এবং কামে সুশৃঙ্খল অনুশীলনের জন্য এই শাস্ত্র রচিত হয়েছে। অর্থাৎ আশা করি এই যে প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম, তার মধ্যে থেকে বুঝতে পারলেন যে কামসূত্র কেন বাৎসায়ন রচনা করেছিলেন। এরপর আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে আসি, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাবো সম্পর্ক ও প্রেম কলার রীতি, অর্থাৎ সম্প্রযুক্ত কাঠামোর কথা তিনি বলছেন। এর বিষয়টি হচ্ছে নারীর সঙ্গে পরিচয় এবং প্রণয় বৃদ্ধির ধাপ, প্রেমিক এবং প্রেমিকার মনস্তত্ত্ব, চুম্বন, আলিঙ্গন, ইঙ্গিত, দৃষ্টি, ভাষা এবং প্রেমপত্র। অর্থাৎ এই যে বিষয়, এই বিষয়গুলির মধ্যে দিয়ে যে জিনিসটা বোঝাতে চাইছেন সেটি হচ্ছে প্রেম মানে শরীর নয়, মন ও অনুভবের অনুশীলন। যদি আমি আপনাদের দুটি শ্লোক এখানে বলবো, এই দুটি শ্লোকের মধ্যে দিয়ে কিন্তু এই কথাগুলি বলা হয়েছে। যেমন বলা হচ্ছে, প্রণয়া নাম কাম সূত্রে সূত্রভূতং ভাব বিশেষং কথয়তি, অর্থাৎ কাম সূত্রে প্রণয় হচ্ছে এমন এক সূক্ষ্ম মানসিক অভিব্যক্তি যা প্রেমের গভীরতাকে সূচিত করে। এটি কেবল শরীর নয়, মন ও আত্মার সম্পর্ক। আরেকটি শ্লোক আপনাদেরকে বলি, তাহলে দেখবেন আরো বিষয়টা আরো পরিষ্কার হয় আপনাদের কাছে। ললিতা ক্ষমা বিস্ময়া শান্তি হ্রিং মদা স্নেহ ইতি প্রিয়তমা ভাবা, অর্থাৎ নারীর প্রেম ভাব প্রকাশ পায় বিভিন্ন রূপে। কোমলতা, ক্ষমা, বিস্ময়, শান্তি, লজ্জা, গর্ব ও স্নেহ, এগুলি প্রেমের বিভিন্ন স্তর। দেখুন কি সুন্দর মানসিক বিশ্লেষণ আমরা পাচ্ছি। একজন প্রেমে পড়েছে এমন একজন নারী, কি সুন্দর মানসিক বিশ্লেষণ বাৎসায়ন করেছে। এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে যদি আসি, সেখানে আমরা দেখব সেই অধ্যায়ের নামকরণ হচ্ছে শারীরিক মিলনের কলা, বিভিন্ন মিলন ভঙ্গি ও শরীর তত্ত্ব। এইখানে এই যে আমরা বলি না 64 কলা, এইখানে শরীর ভঙ্গি অর্থাৎ 64টি কলা এবং মিলন ভঙ্গি শ্রেণী বিন্যাস করেছেন। সঙ্গে চুম্বনের প্রকার, কাম সৃষ্টির সময় ও মনসংযোগ, কাম তৃপ্তির সময়, প্রেমজ নখচিহ্ন এবং দাঁতের ব্যবহার। কামে দাঁতের ব্যবহার, নখের ব্যবহার কিরকম হবে, কেন হবে, এইখানে তিনি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এই অধ্যায় থেকে কামসূত্র মানে যৌন ভঙ্গি, এই ধারণার
উৎপত্তি হচ্ছে। এবং যত আমাদের এই যে ভাবি যে কামসূত্র অশ্লীল, এই অধ্যায় থেকে আমরা সেই অশ্লীল দাগ, এই যে দাগটা দাগিয়ে দিই, কিন্তু তা না। আসলে এইখানে আমরা দেখতে পারবো যৌন শিক্ষা, এখন আমরা যেটাকে বলি, সেইটি বাদশায়ন কত আগে শুরু করে দিয়েছিলেন। আপনাদেরকে যদি আমি কয়েকটি শ্লোক বলি, আপনারা বুঝতে পারবেন। তিনি লিখছেন, সংপ্রয়োগ নাম ও স্ত্রী পুরুষয় সংস্পর্শ বিশেষ। অর্থাৎ সম্প্রয়োগ বলতে বোঝায় নারী ও পুরুষের মধ্যে বিশেষ স্পর্শ বা মিলন। এটি কেবল দেহ নয়, রতি সুখে সংবেদনের এক অভিব্যক্তি। আরো একটি শ্লোক তিনি বলছেন, ভেদ্য ভেদি ভাবত স্ত্রীণাং পুরুষানাং চ ত্রিবিধ সংপ্রয়োগম। অর্থাৎ নারী পুরুষের দৈহিক গঠনের ভিন্নতার কারণে মিলনের 3 প্রকার ভেদ হয়। আবারও শুনুন, কেন যৌন শিক্ষা এখান থেকে আমরা বলছি, সে কতদিন আগে তিনি দিয়ে গেছেন। বলছেন, নারী পুরুষ দৈহিক গঠনের ভিন্নতার কারণে মিলনের 3 প্রকার ভেদ হয়, সমান, বৃহৎ এবং ক্ষুদ্র সংযুক্তি। তারপরেই তিনি বলছেন, অষ্টাশীতি কলা কামস্য তাসাং সংপ্রয়োগ বিশেষ। কামে 84টি কলা বা কৌশল রয়েছে, যৌন সংযোগে সেগুলির সুনিপুণ প্রয়োগই কামশাস্ত্রের সিদ্ধি। কয়েকটির কথা তিনি এখানে উল্লেখ করছেন। বলছেন, নখ নখ দংশন লালিত্যং সংপ্রয়োগশ্চ ভূষণম। অর্থাৎ যৌন সংযোগে নখের দাঁতের দংশন, চুম্বন এসবই আনন্দ ও রোমাঞ্চের প্রকাশ, যা যৌনতাকে অলংকৃত করে। তাহলে প্রথমে প্রেম এলো, যৌনতার কথা আমরা জানলাম ইত্যাদি। তার আগে আমরা জেনে নিয়েছি যে কেন, কিভাবে এই কামকে বাদশায়ন গুরুত্ব দিয়ে এই গ্রন্থটি রচনা করেছেন। এরপরে আমরা 4র্থ অধ্যায় দেখব বিবাহ রীতি এবং দাম্পত্য জীবন সম্পর্কে। সেই সময় বাদশায়ন কি বলছেন, এবং এটাও দেখব কতটা আধুনিক তার চিন্তা ভাবনা ছিল, যা এখনো সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বলছেন, এইখানে আমরা বিষয় হিসেবে দেখব যে বিবাহের 8টি প্রকার রয়েছে: ব্রাহ্ম, দৈব, আর্ষ, প্রজাপত্য, গন্ধর্ব, অসুর, রাক্ষস এবং পিশাচ বিবাহ। এবং উপযুক্ত স্ত্রী নির্বাচনের কথা বলা হচ্ছে। তারপরে তিনি বলছেন, এই অধ্যায়ে আলোচনা হচ্ছে বিবাহের পর প্রেম ও শারীরিক সম্পর্কের ভারসাম্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে এটাই, এই অধ্যায়ে মূল বিষয় এইটি যে স্ত্রীকে সম্পত্তি নয়, জীবন সঙ্গিনী হিসেবে বিবেচনা করা উচিত। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে 2টি শ্লোকের ব্যাখ্যা দেব, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। একটি শ্লোক আমি বলি, ধর্ম সঙ্গতি উক্ত স্ত্রী পুরুষ ইয়াও সংযোগ বিবাহ। অর্থাৎ বিবাহে নারী ও পুরুষের মিলন শুধু শারীরিক নয়। আবারও শুনুন কি সুন্দর কথাটা বলছেন, যেটি এখনো সমানভাবে প্রাসঙ্গিক, এবং বিবাহকে তিনি কোন দৃষ্টিতে ব্যাখ্যা করছেন। বলছেন, বিবাহে নারী ও পুরুষের মিলন শুধু শারীরিক নয়, এটি ধর্ম, সম্মান ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে গৃহীত আত্মিক ও সামাজিক সংযোগ। তারপরেই তিনি লিখছেন, পত্নী পত্নী সমানীয় যথা সুখং বদন্ত স্বয়মেভ। অর্থাৎ জীবন সঙ্গিনীকে বোঝা, তার ঐচ্ছিক সুখ ও দুঃখের সমমনা থাকা, তাকে সম্মান ও সমানতায় বিবেচনা করা উচিত।
আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজে যদি কামসূত্র অধ্যয়ন করে এইটুকুই যদি মেনে চলতো, তাহলে কিন্তু বৈবাহিক জীবনে নারী পুরুষের মানে এই যে বৈষম্য, এইটি আর থাকতো না। আমাদের বৈবাহিক জীবনে যে সকল সমস্যা দেখা যায়, দাম্পত্য কলহ দেখা যায়, এত ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, এইগুলি হয়তো এতটা হতো না যদি কামসূত্র সত্যিই আমরা পাঠ করতাম, তাকে অনুধাবন করতাম। এই যে চতুর্থ অধ্যায়ে এসে আশা করি আপনাদের কাছে এইটি পরিষ্কার হয়ে গেছে, এবং নারীকে কিভাবে সম্মান জানানো যায় সেটি আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অধ্যায়ে এসে। তার পঞ্চম অধ্যায়ের একটি শিরোনাম আমরা দিতে পারি স্ত্রীর মন জয় করার কলা ও সংসার ধর্ম। এখানে মূল বিষয় হচ্ছে স্ত্রীর মন বুঝে চলা, মান ও ভঞ্জন, একাধিক স্ত্রী থাকলে সমতা রক্ষা, স্ত্রীর রূপ রুচি বুদ্ধির সঙ্গে মিল রেখে জীবনধারা। অর্থাৎ এই অধ্যায়ের বিশেষত্ব হচ্ছে গৃহস্থের কাছে কাম, প্রেম ও কর্তব্য একই সঙ্গে সাধনার বিষয়। এবং এক্ষেত্রে আপনাদের আমি দুটি মাত্র শ্লোক শোনাবো, যার মধ্যে দিয়ে এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যায়। বাদশাহ লিখছেন, স্ত্রীরাং হৃদয় বিজয় কার্য মৃদু ভাবেন। অর্থাৎ নারীকে সম্মান, কোমলতা ও প্রেমপূর্ণ আচরণে মন জয় করার পরামর্শ দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে সংসারে সুখের ভিত্তি হচ্ছে নারীকে সম্মান করা। আর আরেকটি শ্লোক যদি আপনাদের বলি, তাহলে আশা করি আপনারা বিরক্ত হবেন না। বলছে, সৌন্দর্য বর্ধনং গৃহ লক্ষ্যস্য সাধনম। অর্থাৎ গৃহের মহিমা ও প্রীতির জন্য নারীর সাজ গৃহ লক্ষ্য বাড়ানো কার্যকর পন্থা হিসেবে বিবেচিত। এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব, সেইখানে দেখা যাবে ব্যভিচারের কথা তিনি বলছেন, অন্য নারীর সঙ্গে সম্পর্ক, যেটাকে ব্যভিচার কথা বলা হচ্ছে। সেটি কি তিনি বলছেন, স্ত্রীবিহীন পুরুষ বা বিধবার সঙ্গে সম্পর্ক, গোপন প্রেম, দূতের মাধ্যমে প্রেম পাঠানো, সমাজ ও নৈতিকতার সীমা লঙ্ঘনের ঝুঁকি। এই যে অধ্যায়টি, এই অধ্যায়টি নৈতিকতা প্রসঙ্গে প্রশ্ন তুললেও আসলে বাস্তব চিত্রটা উপস্থাপন করা হয় এই অধ্যায়ের মধ্যে দিয়ে। এবং আমরা দেখব সেই সময় যেরকম ছিল সমাজ ব্যবস্থা, অদ্ভুতভাবে অনেক কিছু পরিবর্তন হলেও এখনো সে ব্যভিচার কিন্তু রয়ে গিয়েছে। আমি আপনাদের একটি শ্লোক শোনাবো, যেমন বলা হচ্ছে, গুপ্ত প্রণয় বৃত্তি সর্বদা রহস্যমেব। অর্থাৎ বিবাহোত্তর বা গোপনে প্রেম চর্চা সবসময় গোপনীয় হওয়া উচিত। যদি আবার বলি, এইটি একটি নৈতিক প্রশ্ন তুলে ধরেছে। এবং সবার শেষ অধ্যায়ে আমরা দেখতে পারবো সপ্তম অধ্যায়ে, যেখানে হচ্ছে গণিকা ও কামশাস্ত্র জ্ঞান সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ এখানে যে এইখানের এইরকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে এই অধ্যায়টা, গণিকার জীবন, শ্রেণীবিন্যাস ও কাম জ্ঞান, কল্পনায় কাম চর্চা, কাম শাস্ত্রগুরু ও শিক্ষার্থীর ভূমিকা। অর্থাৎ কামকে যোগ বা দেহ মন প্রেমের সংযুক্ত প্রক্রিয়া হিসেবে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। আবারও শুনুন, কামকে যোগ বা দেহ মন প্রেমের সংযুক্ত প্রক্রিয়া হিসেবে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। এই যে একটি শ্লোক যদি আপনাদেরকে বলি, তাহলে আপনাদের কাছে এই বিষয়টা আরো পরিষ্কার হবে। এবং এই যে গণিকা বৃত্তি সেই সময়ে যে তখনও ছিল, এই শ্লোকটির মধ্যে দিয়ে আমরা সেটি বুঝে নিতে পারবো। বলা হচ্ছে, গণিকা শাস্ত্র সয়া রতার্থং নতু দায়িকা ধর্মস্য। অর্থাৎ গণিকা শুধুমাত্র কাম সুখ সেবায় নিয়োজিত, কোন গৃহবগুলার মতো
সামাজিক বা ধর্মীয় দায়িত্বে অংশগ্রহণ করে না, তবু তার অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। আবারও শুনুন শেষের লাইনটা, গণিকা কাম সুখ সেবা নিয়োজিত, তিনি গৃহস্থ কর্মটর্ম এইসবের মধ্যে থাকে না, সামাজিক বা ধর্মীয় দায়িত্ব পালন করে না। তাহলে তো আমরা গণিকাকে পতিত বলি সেই জন্যই। কিন্তু এইখানে ঋষি তাদেরকে সম্মান জানানোর জন্যই বলছে যে তার অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব অবশ্যই রয়েছে। এইটি হচ্ছে 7টি যে অধ্যায়, এই 7টি অধ্যায়ের একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে আমি এখানে দিলাম। মানে প্রকরণ এগুলোকে বলে, অধ্যায় বলা ভুল হবে। প্রতিটি প্রকরণের একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে আমি দিলাম। এবার হচ্ছে কামসূত্রে বলা হয় যে শরীর সাধনার ক্ষেত্র এবং কামও এক ধরনের যোগ। এবং কামসূত্রে এইভাবে স্পষ্ট, যেখানে কাম সেখানে আনন্দময় আত্ম উপলব্ধি। কামসূত্র কিন্তু যৌনতাকে রসের সাধনা হিসেবে দিচ্ছে, এবং কামে জ্ঞান ও সংযম থাকলে তা আত্মবোধের পথে এগিয়ে যেতে পারে। এবং যে কথাটি বলছিলাম যে কামসূত্র এখনো কেন আমাদের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক। দেখুন, এই যে দাম্পত্য সম্পর্ক, এই দাম্পত্য সম্পর্ক ক্ষেত্রে কাম কোন ভূমিকা নিতে পারে সেইটি কিন্তু বলে দিয়ে গেছেন ঋষি বাৎসায়ন। বলছেন প্রেম ও যৌনতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হচ্ছে এই দাম্পত্য সম্পর্ক, এবং সম্মত যৌনতা রুচিশীল সম্পর্কে শিক্ষা দেয় হচ্ছে আমাদের এই বাৎসায়নের কামসূত্র। এবং সব থেকে যেটি আমি বারবার বলছি, যে স্ত্রী ও প্রেমিকাকে সমান গুরুত্ব সম্মান দেওয়ার পরামর্শ দিচ্ছেন বাৎসায়ন, তার মানে তিনি নারীর অধিকার সম্পর্কে সচেতন ছিলেন। এবং মানসিক ও শারীরিক চাহিদা যখন একত্রিত হতে পারে, তখনই কিন্তু এই যে কাম, এই কামবোধ বা কাম সুখ চূড়ান্ত স্তরে যেতে পারে। অর্থাৎ এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানের কথাও বলছে বাৎসায়নের কামসূত্র। যদিও কামসূত্রের বিরুদ্ধে অনেকগুলি সমালোচনা দেখা যায়, যেমন বলা হয় কামসূত্র কেবল যৌনতার কথা বলে, কিন্তু আবারও বলি এটি প্রেম, সম্পর্ক, বিবাহ, নারী পুরুষের আচরণ ও কাম দর্শনের সার্বিক আলোচনা করে। বলা হয় এটি অশ্লীল, কিন্তু সংস্কৃত সাহিত্যের এক মার্জিত শাস্ত্রীয় দিক হচ্ছে এই কামসূত্র। বলা হয় শুধু যৌনতা রয়েছে কামসূত্রে, কিন্তু সম্পর্ক, দাম্পত্য, নীতিবোধ, কাম তত্ত্বের পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে এই কামসূত্র। এবং সব থেকে কথা যেটা সব থেকে মানে সবসময় প্রায় বলা হয়, বিভিন্ন জনেরাই বলেন যে নারী বিরোধী এই কামসূত্র, কিন্তু নারীর ইচ্ছা, প্রেম, সৌন্দর্য ও অধিকারের গুরুত্ব পেয়েছে হচ্ছে বিশেষ করে রমণের ক্ষেত্রে এই কামসূত্রে। নারী এবং পুরুষ এই যে উভয়ের মনোভাব, আকাঙ্ক্ষা, অধিকার ও সুখের কথা সমানভাবে বলা হয়েছে কামসূত্রে। তাই কামসূত্র কোনো কামের উন্মত্ত প্রস্তুতি নয়, এটি এই যে আমাদের জীবন, এই জীবনের ত্রিমাত্রা অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, এই ত্রিমাত্রায় উপলব্ধির জন্য এক যুগান্তকারী রচনা, এ কথা আমরা বলতে পারি। এটি কাম, প্রেম এবং সম্পর্কের এক দার্শনিক, শিল্প সুলভ, শাস্ত্রীয় বাস্তব চর্চার নিদর্শন। এতে প্রেম ও কামকে এক শিল্প সাধনার স্তরে উন্নতি করা হয়েছে। তাই কামসূত্র কেবলমাত্র যৌন শিক্ষার নয়, বরং একজন মানুষ কিভাবে প্রেম, কাম, দাম্পত্য এবং সামাজিক সম্পর্ককে শুদ্ধভাবে উপভোগ করবেন, ধারণ করবেন, তার একটি চিরন্তন
কথাটা বলবো আমি এখানে, চিরন্তন জীবন দর্শন। এটি মন, শরীর, অনুভব ও নৈতিকতার একটি সেতু বন্ধন বলতে পারি। আর সেই জন্য অবশ্যই কামসূত্র সম্ভব হলে আপনারা পাঠ করুন। মানে যে কামসূত্র অনেকগুলো ভার্সন আপনারা পাবেন, কিন্তু একটু নেড়ে চেড়ে দেখে নেবেন যেখানে প্রকৃত মানে যেখানে সুড়সুড়ি দেওয়া হয়নি, সুন্দরভাবে কামসূত্রকে উপস্থাপন করা হয়েছে, সেই গ্রন্থটি আপনারা অবশ্যই পাঠ করুন। আর আপনারা কমেন্টসে অবশ্যই জানান এই যে কামসূত্রে যে 64 কলার বর্ণনা করা হয়েছে, সেই 64 কলার বর্ণনা নিয়ে কি চান আমরা আলোচনা করি? যদি চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। এবং আজকের আলোচনা আপনার কেমন লাগলো, এই যে কামসূত্র সম্পর্কে আপনি কোন ধারণায় এলেন, কামসূত্র কি সত্যি অশ্লীল না এর একটি দার্শনিক দিক রয়েছে, তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মন্তব্য করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন, যাতে আমাদের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।